আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুম বিল্লাহ, প্রভাষক বাংলা। আমি আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। যারা আপনারা 49তম বিসিএস দিবেন, বিশেষ বিসিএস, যখন আপনারা বিসিএস দিবেন তার আগে আমাদের একটা জিনিস জানা দরকার যে আমরা মাত্র এই গত 18-19 তারিখে যে পরীক্ষা হলো স্পেশাল বিসিএস ডাক্তার, আসলে ডক্টরদের যে জেনারেল অংশ আর এখানেও জেনারেল অংশ কিন্তু প্রায় সব সেম। তাদের প্রশ্ন আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আসলে তাদের কেমন এসেছে আর আমাদের কেমন আসতে পারে। যদি আমরা তাদের প্রশ্নটা অ্যানালাইসিস করি তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে আসলে সাধারণ অংশে কিভাবে প্রশ্ন এসেছে এবং কিভাবে নতুন করে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিভাবে আমাদের বোর্ড পিএসসি কিভাবে প্রশ্ন করেছে। আমরা যারা লিখিত পরীক্ষা দিয়েছি, আগে ভাইবা দিয়েছি, এই বিষয়গুলো সম্পর্কে বর্তমানে ধারণা হয়, সেই ধারণার আঙ্গিকে আপনাদের বলছি যে প্রথম আমরা একটু দেখি 48তম বিসিএস এর বিশেষ বিসিএস যে ডক্টর তাদের কিভাবে প্রশ্নের প্যাটার্ন এসেছে। আমরা আজ থেকে এটা নিয়ে আমরা বাসায় সবাই রিয়ালাইজ করব এবং নোট করে রাখবো। প্রথমত আমরা খেয়াল করি তাহলে এটা কাদের জন্য, এটা হচ্ছে আমাদের 49তমদের জন্য মূলত এটা বিশেষ বিসিএস। আমরা একটু খেয়াল করি কি কি প্রশ্ন এসেছে সাধারণ বাংলাতে। আমাদের মুখস্থ যে অংশ তিনটা ভাগে ভাগ করেছি আমি, একটা মুখস্থ অংশ, একটা ব্যাকরণ অংশ, আর একটা হচ্ছে সাহিত্য অংশ। একটা সাহিত্য, একটা ব্যাকরণ আর একটা মুখস্থ অংশ। একটু খেয়াল করি, যখন আমরা বলছি ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসছে পদ প্রকরণ থেকে। পদ প্রকরণ থেকে মনে করেন 100% প্রশ্ন আসবে। পদ প্রকরণ থেকে কি প্রশ্ন আসছে? দুই তিন ভাবে প্রশ্ন আসছে। যেমন বিশেষ করে সংজ্ঞা, যে কি কি সংজ্ঞা, কারক কি, কারক আমরা পড়ে থাকি বাক্য স্থিতি ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে, কিন্তু এখানে কিন্তু ওইটা একটু ঘুরে আসছে, ঘুরে এসে বলছে যে এটা কি, এর আলোচ্য কোথায় আলোচনা করা হয়, কোথায় আলোচ্য বিষয়। তাহলে আমাদের একটা কাজ কি, আমাদের যে যে গ্রামাটিক্যাল আইটেম আছে আমরা সংজ্ঞাগুলো মূল নবম দশম শ্রেণীর যে বোর্ড বইয়ে আমরা সংজ্ঞাগুলো পড়ব। আমরা তার থেকে আসার সম্ভাবনা আছে, কারণ এই পরপর যে কয়েকটা বিশেষ হয়েছে, যেহেতু বিশেষ যেগুলা এই কোয়ালিটি প্রশ্ন এসেছে প্রায়। আমরা একটা দেখছি ব্যাকরণ থেকে পদ প্রকরণ, এরপর দ্বি-স্বরধ্বনি। এখানে একটা আসছে দ্বি-স্বর, এটা কি, এটা কি দ্বি-স্বরধ্বনি? দ্বি-স্বরধ্বনি কি? দ্বি-স্বরধ্বনি যেহেতু আসছে আমরা বুঝতে হবে আমাদের বর্ণ, আমাদের অক্ষর, আমাদের ধ্বনি, শব্দ, এই যে বিষয়গুলো আছে, কোনটা দ্বি-স্বরধ্বনি, কোনটা মাত্রাযুক্ত ধ্বনি, কোনটা বিশেষ করে অর্ধমাত্রা আছে, টোটাল এই বর্ণ বিন্যাসটা এমনভাবে পড়বেন যেখান থেকে প্রশ্ন আসুক না আমরা সেখানে প্রশ্ন অ্যান্সার করতে পারবো। কোনটা দ্বি-স্বরধ্বনি আছে, কোনটা অর্ধস্বরধ্বনি আছে, কোনটা পূর্ণ স্বর আছে, কোনটা নীল বর্ণ আছে, টোটাল একটা গণ্ডি যেটা বর্ণ নিয়ে আমরা পড়ে ফেলবো। ধ্বনি দেখেন, প্রত্যয় থেকে প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে? এখানে আসছে নিষেধ কোনটি, প্রত্যয় সাধিত শব্দ। একটা এখানে দিতে পারে, বিভিন্ন রকম শব্দ দিতে পারে। নায়ক কোন সাধিত শব্দ, এটা তো অর্ধিত প্রত্যয়। যে আমরা এখানে যদি আমরা বলি যে কারক, এই যে কারক শব্দটা কোথা থেকে আসছে, ক্রি যোগ নক বক, এই যে শব্দগুলা প্রত্যয়। এরপর আসছে বাক্য। দেখেন এখানে প্রশ্ন খুবই বাজানো সম্ভব বাক্য থেকে, যে বাক্য বিশেষ করে অস্তিবাচক বাক্য থেকে প্রশ্ন আসছে। অস্তিবাচক বাক্য, নীতিবাচক বাক্য কি, এইগুলো আমরা পড়ব। এরপরে অক্ষর বিন্যাস, খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রতিবারই প্রশ্ন আসে। অক্ষর বিন্যাস কেমন? মনে করেন বিশ্ববিদ্যালয়ের শব্দে কয়টা অক্ষর আছে? বিশ্ববিদ্যালয়। তাহলে এই অক্ষর বিন্যাসটা, একটা আছে অন্তর্ভুক্তিকরণ শব্দে কয়টা অক্ষর আছে, এই অক্ষর বিন্যাসটা হচ্ছে আমাদের এই ধ্বনি, এই তথ্যের ভিতরে সবগুলো একসাথে ধ্বনি যে আলোচনাগুলো। এরপর আছে বাক্য শুদ্ধ। বাক্য শুদ্ধ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কারণ এই বাক্যটা কি, এটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ? বিরাট গরু ছাগলের হাট, গরু ছাগলের বিরাট হাট, যেটাকে আমরা বলছি বাক্যের প্রয়োগ এবং অপপ্রয়োগ। এরপরে ধাতু। ধাতু থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু আমরা যখন প্রত্যয় করব, যখন প্রকৃতি নির্ণয় করব, তখন আমাদের ধাতুর একটু প্রয়োজন আছে এখানে। এবার দেখেন আমি স্টার এখানে দিয়ে রাখছি যেগুলো আসছে প্রশ্নে,
এটা আসছে সংজ্ঞা, সবগুলোর সংজ্ঞা, দুইটা করে সংজ্ঞা এসেছে। যে বিশেষ করে আপনি কারকের সংজ্ঞা পড়বেন, সমাজের সংজ্ঞা পড়বেন, উপসর্গের সংজ্ঞা পড়বেন, সংজ্ঞা দেখেন সিলেবাস কিন্তু একবার ইজি আসছে, কোনো কঠিন কিছু আসেনি। দ্বিরুক্তি শব্দ সনসন, কনকন, পনপন, এই কোন দ্বিরুক্তি বা অনুকার, কি কি দ্বিরুক্তি যোগে আসছে? ভয়ে আমার গা সমসম করছে, সমসম কি দ্বিরুক্তি যোগে আসছে? দেখেন এই যে দ্বিরুক্তি থেকে বা অব্যয় থেকে প্রশ্ন আসছে। এবার যেহেতু আসছে অনুকার থেকে, এরপরে আসছে অনুন্নয়ী থেকে আসতে পারে, বা এরপরে অনুভূতিজাত বিভিন্ন ধরনের বিশেষ করে সংযোজক অব্যয় থেকে আসতে পারে অব্যয়। এটাও তাহলে কিসের ভিতরে? এই পদ প্রকরণের ভিতরে। এরপর আছে সমাস। সমাস থেকে তেমন কোনো প্রশ্ন আসেনি, শুধু আসছে যে ওই বিশেষ করে সমাসের সাথে, ধরো উপনদী, এই উপটা কিসের সাথে সম্পর্কিত? যেমন সমাসের সাথে, অব্যয়ভাব সমাসের সাথে। তাহলে মেইন টপিকটা কি আমাদের আসতে হবে? 48-এ একটা পদ প্রকরণ, একটা বর্ণ বিশেষ করে ধ্বনিতত্ত্ব, প্রত্যয়, বাক্য থেকে সহজ প্রশ্ন আসছে, অক্ষর বিন্যাস, ধাতু, সংজ্ঞা, দ্বিরুক্তি, সমাস। এই যে কয়টা বিষয় মাত্র, আর কিন্তু প্রশ্ন আসেনি। আমরা অনেকে আছে আমরা সব করতে যাই, আমরা যদি সব করতে যাই তাহলে কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু পাস করতে পারবো না। আমাদের একটা পাস করে একটা হচ্ছে আমরা কম আমাদের পড়তে হবে। যদি আমরা কম পড়ি এবং সবকিছু সাজানো গুছানো, বর্ণ যেখান থেকে প্রশ্ন হবে সব পারবো, একটা প্রশ্ন আমাদের অজানা থাকবে না। যদি আমাদের সমাজ থেকে আসে, আমরা নবম দশম শ্রেণীর বইটা মূলত আমরা পড়ার চেষ্টা করব। এরপর আমরা দেখছি মুখস্থ কি আইটেম থেকে আসছে। এই 48তম বিশেষে একটা আসছে এক কথায় প্রকাশ। দেখেন কৌমুদি একটা এক কথায় প্রকাশ আসছে এখানে। এরপর আসছে পারিভাষিক শব্দ। পারিভাষিক আপনারা কোথায় পড়বেন, কোথা থেকে? মাত্র 2 মাস যেহেতু সময়, আপনি বিশেষ করে নবম বা এইচএসসি যারা পড়ে বর্তমান, তাদের আপনি পারিভাষার বইটা একটু নেবেন, দেখবেন অনেক পারিভাষিক শব্দ ওদের পড়ে, প্লাস বিভিন্ন বই খাতা থেকে আপনি পারিভাষিকটা দেখবেন। সহজ সহজ পারিভাষিক, যেমন এবার আসছে ট্রান্সপারেন্সি শব্দ অর্থ কি, স্বচ্ছতা, এগুলো আসছে। এরপরে আপনি সমার্থক শব্দ, আপনি সমার্থক শব্দ পড়বেন, এটা পড়তেই হবে। এখানে যদি লাভ যদি ভালো হয় তাহলে বেঁধে যাবে, তবে আপনি কমন করে একটু পড়বেন, বিশেষ করে চন্দ্র, সূর্য, আকাশ, এরপরে পবন, বিশেষ করে আমাদের রাজা, পাখি, এই যে কিছু কিছু মৌলিক বিষয়গুলো আমরা পড়ব। গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে ছন্দ। দেখেন আমরা সবাই জানি যে স্বরযুক্ত ছন্দ, অক্ষরযুক্ত ছন্দ, মাত্রাযুক্ত ছন্দ। আমি সামনে একটা ছন্দের একটা ক্লাস দেবো আপনাদের, আশা করা যায় যে কোনো পরীক্ষায় যত ছন্দ আসুক না কেন আমরা সবই পারব। এই একটা ছন্দ থেকে ব্যতিক্রমধর্মী একটা অলংকার থেকে প্রশ্ন এসেছে। এই কয়টাই মাত্র আসছে আমাদের মুখস্থ। এক কথায় প্রকাশ, পারিবারিক, সমার্থক, বানান আমাদের বুঝে নিতে হবে। 4800 বিশেষ, 4900 বিশেষ, এই দুইটা কিন্তু প্রায় সেম কোয়ালিটি। এরপরে সাহিত্য বলেছে, সাহিত্য থেকে কিন্তু খুবই কম প্রশ্ন এসেছে। একটা আসছে আমাদের মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে, তার খণ্ড, একটা খণ্ড সম্পর্কে আসছে, প্রথম খণ্ড কি বা। এরপরে শাহ মোহাম্মদ সগীর, তিনি 14-15 শতকের দিকে ইউসুফ জুলেখা কাব্য লিখেছেন, এই শাহ মোহাম্মদ সগীর থেকে আসছে। তাহলে মধ্যযুগ থেকে অল্প প্রশ্ন আসছে। আপনাদের কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ চর্যাপদ থেকে যেহেতু কোনো প্রশ্ন আসেনি, এবার কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং আপনারা মধ্যযুগ থেকে পড়বেন মনে করেন বিশেষ করে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, রোমান্টিক কাব্য, অনুবাদ কাব্য, এইগুলো বিশেষ করে আপনারা নজর দেবেন। এবার এই জায়গা থেকে কোনো প্রশ্ন তেমন আসেনি সাহিত্য থেকে। একটা আছে ইসমাইল হোসেন সিরাজি, আর একটা ফরুক আহমেদ। তবে পিএসসি একবার পিএসসি নির্ধারিত যে 12 জন লেখক আছে, এই পিএসসি নির্ধারিত 12 জন লেখকের A to Z যা আছে আপনারা সব পড়বেন, তাহলে দেখবেন এই সাহিত্য থেকে যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারবেন। তাহলে আমরা কি বুঝলাম? সাহিত্য, ব্যাকরণ, মুখস্থ, এই তিনটা আইটেমে ভাগ করে যদি যান, যদি এখান থেকে মনে করেন 20টা প্রশ্ন আসে, আমার মনে হয় যদি একবার নিটুর ভাবে পড়েন, 4টা-5টা টপিক নিয়ে বিশাল আকারে পড়েন, সারা বই পড়তে গেলেন কিছুই হলো না, দরকার নেই। এর অবশ্য আমার মনে হয় 20টা ভিতর 15টা আপনার কমন পাবে যদি আপনি এভাবে করে সাজানো গোছানো করে পড়েন। বিশেষ করে যখন লিখিত পরীক্ষা দিতে হয় 1100 নম্বরের, এই টেকনিক্যাল ক্যাডার পেতে গেলে 1100 নম্বরের পরীক্ষা দিতে হয়, সেখানে মাত্র 200 মার্ক একটা এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি ভাইবার টিকিট পেয়ে যাবেন। কতটা সুবিধা! এই সুবিধা কেউ যদি আমরা সুযোগ হাত না ছাড়া করি, পরবর্তীতে আমি
টোটাল আরেকটা বৃহৎ সাজেশন নিয়ে আপনাদের সামনে আসব, ছন্দ বুঝাবো। এবং সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই সাম্যবাদী পেজের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।